হ্যাঁ, তো আজকে আমরা শুরু করব মাইএসকিউএল। এই বইটার পার্টই আসলে দুইটা, বা সার্ভারে আসলে দুইটা পার্টই থাকে। সার্ভারে দুইটা পার্টের একটা পার্ট তো পিএইচপি, যেটা সার্ভার সাইডে এক্সিকিউট হবে। পিএইচপি চালাতে গেলে অবশ্যই আপনার পিএইচপি ফাইলগুলো সার্ভারে রেখে চালাতে হবে। আর পিএইচপি আবার কমিউনিকেট করে কার সাথে? মাইএসকিউএলের সাথে। কেন? কারণ পিএইচপি কিন্তু ডেটা অর্গানাইজ করে যদি রাখতে চায়, তাহলে ডেটা অর্গানাইজ করে রাখাটা ডিফিকাল্ট। পিএইচপিতে পিএইচপি ইচ্ছা করলে রাখতে পারে একটা টেক্সট ফাইলে ট্যাব দিয়ে দিয়ে, বা ওই যে আপনারা তো এফ ওপেন এফ রাইট দেখছেন, ওইভাবে কিন্তু ডেটা রাখা সম্ভব। ছোটোখাটো ডেটা টেক্সট ফাইলে রাখা সম্ভব, কিন্তু ডেটার ভলিউম যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে আপনার ডেটা স্ট্রাকচার্ড ওয়েতে রাখা উচিত। আপনারা সিএফএই দেখছেন, ডেটা স্ট্রাকচার্ড ওয়েতে রাখার জন্য আপনারা টেবিল বানাইছেন। টেবিলে কলাম থাকে, রেকর্ড থাকে, তাই না? কলামগুলোকে বলা হয় ফিল্ড, আর রোগুলোকে বলা হয় রেকর্ড। এক্সেস আপনারা শিখছেন। এক্সেসও কিন্তু মাইক্রোসফট এক্সেসও কিন্তু আর ডিবিএমএস মিনিং মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আরডিবিএমএস বলে কারণ এক টেবিলের সাথে আরেক টেবিলে রিলেশন করে কাজ করা সম্ভব। দুইটা বা তিনটা টেবিল যদি বানাই, স্টুডেন্ট টেবিল, টিচার টেবিল, একসাথে রিলেশন করে কাজ করা সম্ভব। রিলেশনে করে কাজ করলে কাজটা অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, এই জন্যই রিলেশনাল টেবিল, এই জন্য প্রাইমারি কি আমরা ইউজ করি। প্রাইমারি কি আপনারা জানেন? প্রাইমারি কি কি? যেটা দিয়ে একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। প্রাইমারি কি হচ্ছে সেই কি, যেই কি দিয়ে একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। আপনারা যে ফর্ম সাবমিট করছিলেন আইডিবিতে, কি অনলাইনে করছিলেন? এখন অনলাইন করে ফেলছে, তাই না? আপনাদের ডেটাগুলো কিন্তু এক একটা রেকর্ডে আছে। হ্যাঁ, হইতে পারে আপনাদের স্টুডেন্ট আইডিটাই হচ্ছে আপনাদের প্রাইমারি, ওইটা কিন্তু আর কারো আইডি হবে না। যদি হয় তাহলে কনফ্লিক্ট হয়ে যাবে, ডেটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। নাম তো কখনো প্রাইমারি কি হইতে পারে না, তাই না? ইমাম দিয়ে যদি আইডিবি খুঁজতো, তাহলে দেখা যেত 1000টা ইমামও বের হয়ে যেতে পারে, দুইটাও বের হতে পারে। তো নাম তো ইউনিক না, এমন কিছু আমাকে দিয়ে রাখতে হবে যেটা ইউনিক। তো আইডিবির ক্ষেত্রে, আইডিবির ডোমেইনে এই আইডিগুলো ইউনিক। আবার স্কুলে ইউনিক নাও হতে পারে, স্কুলেও এই আইডি থাকতে পারে। স্কুলে তো আইডিবির আইডিটা ইউজ করতেছে না, আপনার স্কুলে বা কলেজে কোথাও ইউজ করতেছে না। তো আইডিবি তাদের প্রয়োজনে, বা আপনি যখন একটা সফটওয়্যার ক্রিয়েট করবেন আপনার ডেটাগুলো রাখার জন্য, আপনার প্রাইমারি কি ইউজ করবেন। ওই প্রাইমারি কিটা আবার মানে গ্লোবাল পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রাইমারি যে তা না, আপনার অ্যাপ্লিকেশনে ওটা প্রাইমারি কি হিসেবে কাজ করবে, এইটাই আর কি। তো এগুলা তো মোটামুটি প্রাইমারি কি, ফরেন কি, রেকর্ড, টেবিল, এগুলো আপনারা জানেন। ডেটাবেস, এই জিনিসগুলো মোটামুটি আমরা জানি। আবার আমরা দেখব। তো আজকে আমাদের সেকেন্ড পার্ট শুরু হচ্ছে মাইএসকিউএল। প্রথমেই বলতেছে বইয়ে যে মাইএসকিউএল, দ্য মাইএসকিউএল রিলেশনাল ডেটাবেস সার্ভার ওয়াজ বর্ন, এই জন্মগ্রহণ করছিল তাহলে অলমোস্ট 15 ইয়ার্স অ্যাগো। তাহলে আপনি ধরে নেবেন 20 ইয়ার্স অ্যাগো। কেন? কারণ এই বইটা প্রায় 5 বছর বয়স হয়ে গেছে। আউট অফ অ্যান ইন্টারনাল কোম্পানি প্রজেক্ট বাই এমপ্লয়িজ অফ সুইডেন বেসড টিসিএক্স ডেটা কনসাল্টিং, মানে একটা কোম্পানির প্রজেক্ট হিসেবে এটা তারা তৈরি করছিল 20 বছর আগে। হ্যাঁ, এবি ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন অফ, কি এটা? একটি বলে এক, হুইচ ইজ দ্য সুইডিশ টার্ম ফর কর্পোরেশন। কর্পোরেশনের সুইডিশ টার্ম হচ্ছে এটা। তো এটাকে সংক্ষেপে তারা এবি বলতেছে না, এবি সংক্ষিপ্ত রূপ কার? এটা, হ্যাঁ, এবি। দেয়ার প্রজেক্ট ডাবড MySQL was first released to the general public at the end of 1996। তাহলে MySQL পাবলিকরা MySQL এর মুখ দেখা শুরু করছে কবে থেকে? তাহলে 20 বছর বললাম তো ঠিকই বলছি, তাই না? 2016। দ্য সফটওয়্যার, তাহলে প্রথম ভার্সনটা
বের হয়েছিল 1996 the software provide proved so popular that in 2001 they founded a company based entirely around MySQL specific service and product offerings called it MySQL AB. কোম্পানির নাম ছিল এবি, তাই না? তো তারা ওই সার্ভিসটা দিচ্ছিল মাইস্কুয়েল রিলেটেড সার্ভিস, যেখানে মাইস্কুয়েল আসলে কী সার্ভিস দেয়, আপনি ডেটা অর্গানাইজ ওয়েতে রাখতে পারবেন। মাইক্রোসফটও কিন্তু এই সার্ভিসটা দেয়, কিসের মাধ্যমে? মাইক্রোসফট এক্সেসের মাধ্যমে, যেখানে আপনি ডেটা অর্গানাইজ ওয়েতে রাখতে পারবেন। এক্সেসে কিন্তু আপনারা ফর্ম বানাইছিলেন, ফর্মে ভ্যালু এন্ট্রি দিছেন, টেবিলে ঢুকে গেছিল না, আবার ঢুকে যাওয়ার পর আবার রিপোর্ট কি সুন্দর অটোমেটিক রিপোর্টও তৈরি করা যায়। এক্সেস দিয়েও সুন্দর ড্র্যাগ ড্রপ করে ক্লিক করেই কাজ করা যায় সুন্দর। আপনি একটা টেবিল বানায় ফেললে ক্লিক করলেই ওটার রিলেটেড ফর্ম ক্রিয়েট হয়ে যায়, তাই না? রো কলাম দিয়ে ফর্ম খুব সুন্দর করে ক্রিয়েট হয়ে যায় এন্ট্রি দেওয়ার জন্য। তো এক্সেস দিয়েও কাজ হয়। আর ওয়েব বেসড কিন্তু সমস্যা, এক্সেসের সমস্যা কি, এক্সেস দিয়ে যদি হয়ে যেত তাহলে তো সমস্যা ছিল না, মাইস্কুয়েল শেখার দরকার ছিল না। কিন্তু এক্সেসটাকে ওয়েব বেসড করা তো একটু ডিফিকাল্ট, এক্সেস তো ওয়েব বেসড হচ্ছে না। এক্সেসটা আপনি আপনার মেশিনে কোনো সফটওয়্যার চালাবেন, একটা দোকানে কাজ করতেছেন, আপনি কেনা বেচা করতেছেন, দোকানের জন্য ইউজ করতে পারেন, ঠিক আছে, দোকানেরটা ওই দোকানে মেশিনে থাকলেই সমস্যা নাই, ওটা আমেরিকার কাউকে হয়তো দেখাতে হচ্ছে না। কিন্তু যেসব কাজে হয়তো একটা দোকানে আপনি কাজ করবেন, মালিক হয়তো আমেরিকায় বসে দেখতে চায় দোকানে কি কি কেনা বেচা হচ্ছে, এন্ট্রি আপনি এখানে এন্ট্রি দিবেন দোকানে, মালিক আমেরিকা থেকে দেখতে চায়, তাহলে এটাকে ওয়েব বেসড করতে হবে, যে আপনি এন্ট্রি দিবেন, সার্ভারে সেভ হয়ে থাকবে ডেটাবেসে, মালিক আবার আমেরিকা থেকে দেখতে পারবে আজকে কি কি কেনা বেচা হইল। হ্যাঁ, এই সার্ভিসগুলো এক একজন এক একভাবে প্রোভাইড করে। ওই যে এমপিও যারা মেডিকেল প্রমোশন অফিসার, ওরা এসএমএসের মাধ্যমে এই সার্ভিসগুলো দেয়। ওরা যখন ওষুধ কেনে ওরা এসএমএস পাঠায় দেয়, একটা স্ট্রাকচার্ড ওয়েতেই কিন্তু পাঠায়। আপনি কোথাও কোনো ইয়েরা বলে না যে আপনি রেজিস্ট্রেশন করতে হলে এত স্পেস এত দিয়ে এই নাম্বারে পাঠায় দেন। স্পেস বলে কেন? কারণ প্রথম ভ্যালুটা একটা ফিল্ডে হয়তো ঢুকবে, পরেরটা আরেকটা ফিল্ডে ঢুকবে, বুঝছেন? ওরা কিন্তু ওই ভ্যালুগুলোও কিন্তু একটা টেবিলেই ঢুকাবে। তো ডেটাবেসের ভ্যালু মানে ইনপুটটা ইউজারের কাছ থেকে অনেকভাবেই নেওয়া সম্ভব, ওয়েবের মাধ্যমে নেওয়া সম্ভব, ফর্মের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে নেওয়া সম্ভব, অনেকভাবে নেওয়া সম্ভব, তাই না? স্ক্যান করে নেওয়া সম্ভব বারকোড দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভ্যালু নেওয়া সম্ভব। আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দেন এই ভ্যালুগুলো কিন্তু একটা টেবিলে ঢুকে, ঠিক আছে? এবং মাস শেষে ইচ্ছা করলে, মাস শেষে না, আমি যে কোনো সময় লগ ইন করেই আমি দেখতে পারি যে আপনি কবে কবে কয়টার সময় ঢুকছেন, কবে লেট করছেন। কীভাবে দেখতে পারি? যেহেতু টেবিলে আপনার আইডির এগেনস্টে ভ্যালু ঢুকানো আছে, আমি আইডি সার্চ করে কিন্তু দেখতে পারি আপনি কোন দিন কোন সময়ে আসছেন, এগুলো দেখা সম্ভব। তো কাজ করতে হলে, ডেটা অর্গানাইজ ওয়েতে রাখতে হলে অবশ্যই আপনার ডেটাবেস লাগবে। মাইএসকিউএল একটা ডেটাবেস এবং রিলেশনাল ডেটাবেস। রিলেশনাল ডেটাবেসে রিলেশন করা সম্ভব, বিভিন্ন টেবিলের মাধ্যমে রিলেশন করা সম্ভব। মাইএসকিউএল তৈরি ইয়ে হচ্ছিল, কাজ শুরু হয়েছিল প্রায় 20 বছর আগে, না 20 বছর আগে বলতে আরও আগে শুরু হয়েছে। পাবলিকের কাছে এটা ফার্স্ট রিলিজ আসছে 96, মানে পাবলিকের কাছে অ্যাভেলেবেল 20 বছর ধরে। এটা রিসার্চ হয়তো আরও অনেক আগে থেকে হয়েছে, তাই না? এটাই বলতেছে। এবং কোম্পানিটার ছিল না, মাইএসকিউএল কিন্তু শুধু পিএইচপির জন্য ইউজ হয় তা না, আপনি ওরাকল মানে আপনি .NET ইউজ করেও করতে পারেন, জাভার এগেনস্টে আপনি মাইএসকিউএল ইউজ করতে পারেন, সবই করতে পারেন। মাইএসকিউএল শুধু ইয়ের না, হ্যাঁ, অন্য অন্য সার্ভার বেস টেকনোলজিতেও আপনি ডেটাবেস হিসেবে মাইএসকিউএল ইউজ করতে পারেন, শুধু পিএইচপির জন্য না। তবে পিএইচপির সাথে মাইএসকিউএল মানে ওই যে ভালা পায় বলে না, ভালা পায়, তো এরকম। আবার আপনি যদি .NET নিয়ে কাজ করেন তাহলে এমএস এক্সেস ভালো পাবে, বা এমএস এক্সেস ভালো পাবে, বা মানে ওই যে আপনার ওদেরও সার্ভার আছে, এসকিউএল সার্ভার বলে। এসকিউএল সার্ভারটা এএসপি দিয়ে বা .NET-এ কাজ করলে ভালো পায়।
আবার ওরাকল দিয়ে যারা কাজ করে ওরা মাইস্কুয়েল নিয়েও কাজ করে, ওরা এসকিউলাইট নিয়েও কাজ করে, ওরা ওরা আর কি বললাম, হ্যাঁ মাইস্কুয়েল, এসকিউলাইট, ওরাকল, ইয়ে, হ্যাঁ ওরাকলের ডেটাবেস, জাভা নিয়ে যারা কাজ করে, সরি জাভা নিয়ে যারা কাজ করে এগুলো নিয়ে কাজ করে। তো এক একটার জন্য এক এক ধরনের ডেটাবেসও কিন্তু অনেক রকমের আছে আর কি। হ্যাঁ, আমি একটা ডেটাবেস নিয়ে কাজ করছিলাম, হ্যাঁ ওই ডেটাবেসটা মেমোরিতে থাকে, মানে জাভার জন্য ইউজ করছিলাম জাপানের একটা প্রজেক্টে। H2 ডেটাবেসের নাম হচ্ছে H2। ওই ডেটাবেসটা আমি আর কোথাও ইউজ করি নাই। হ্যাঁ, H2 ডেটাবেস, এটা ইউজ করছিলাম জাপানের একটা প্রজেক্টে। এটা মেমোরি থেকে কাজ করে, ভেরি ফাস্ট ওপেন সোর্স জেডিবিসি এপিআই আছে, এমবেডেড সার্ভিস, ইন ইন মেমোরি ডেটাবেস। দেখছেন, ডেটাবেসটা মেমোরিতে থাকে, কোথাও সেভ থাকবে না। তার মানে কোনোভাবে যদি মেশিন রিস্টার্ট হয় তাহলে কিন্তু খবর আছে। ইন মেমোরি মানে কি, র্যামে আছে তাই না, র্যামে থাকা মানে কি টেম্পোরারি না, তো সমস্যা আছে কিন্তু। কিন্তু সুবিধা কি, প্রচণ্ড ফাস্ট হবে, প্রচণ্ড ফাস্ট হবে না, র্যামে থাকা মানেই ফাস্ট। র্যামে নেয় কেন, যেন ফাস্ট কাজ করে। অপারেটিং সিস্টেম যখন চালু করেন র্যামে আসে না প্রথমে, হার্ড ডিস্ক থেকে, এই জন্যই তো অপারেটিং সিস্টেম তাড়াতাড়ি কাজ করে। হ্যাঁ ব্যাকআপ রাখার সিস্টেম আছে, আপনি কমান্ড দিলে তখন সেভ থাকবে, কিন্তু সে কাজ করার সময় মেমোরিতে নিয়ে কাজ করবে। তো H2 ডেটাবেসটা ইউজ করছিলাম প্রায় 5-6 বছর আগে। এটা জাভার সাথে, এটা ভালো পায় আর কি, জাভার সাথে এটা ভালো পায়। হুম, হ্যাঁ থাকবে, সব সেভ হয়ে থাকবে, কারণ ডেটাবেস তো ইউজ করবেন নি, এই জন্য। ভেরিয়েবলে রাখলে তো সমস্যা ছিল, আপনি ভেরিয়েবলে কোনো ভ্যালু রাখলে ওই ভ্যালুটা তো থাকতেছে না, তাই না, পেজ রিফ্রেশ করলেই চলে যাচ্ছে। কিন্তু আপনি একটা ফর্ম বানাচ্ছেন, ফর্মের ভ্যালুগুলা, হ্যাঁ হ্যাঁ শেষ করে আপনি ছোটো 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 কাজগুলো সেভ করে ডেটাবেসের পার্টটা যদি শেষ করেন তাহলে ডেটা সেভ করে রাখতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, তো এই জিনিসগুলোই আমরা শিখবো। আমরা কমপ্লিট প্যাকেজ কি, একটা ওয়েবের কমপ্লিট প্যাকেজ আপনারা শিখছেন, ডিজাইন শেষ করছেন, ফর্ম বানাইছেন, ফর্মটা কিন্তু সার্ভার আবার ধরে, পিএইচপি ধরা পর্যন্ত কিন্তু আপনারা করে ফেলছেন, কিন্তু ধরা পর্যন্তই তো কাজ শেষ না, ধরে আবার সেভ করে রাখতে হবে না। আপনারা কিন্তু সেভ এখনও করেন নাই, সেভটা কোথায় করব, ডেটাবেসে আপনি সেভ করে রাখবেন, যেন পরবর্তীতে আপনি আবার দেখতে পারেন। আপনি টু ডু লিস্ট বানাতে চান, যে কোন দিন কী করতে চান, আপনি হয়তো 31 তারিখে ডেট দিয়ে বললেন 31 তারিখে আমার এই গ্যাসের বিল দিতে হবে, এই দিতে হবে, আপনি সেভ করে রাখলেন। একটা অ্যাপ্লিকেশন ছোটো বানাতে পারেন, টু ডু, আপনি ডেট দিবেন আর কি করতে হবে ওই ডেটে লিখে রাখবেন। তো আপনি যদি এন্ট্রি দিয়ে রাখেন ওটা সেভ হয়ে থাকতে হবে। আপনি 31 তারিখে এখন দেখতে চান 31 তারিখে আপনি কী কী করতে চাইছেন, আপনাকে দেখাই দিবে যদি আপনি সেভ করে রাখেন। তো এরকম ছোটো ছোটো অনেক কাজ। আপনার ফোন ডিরেক্টরি, আপনি চান আপনার মোবাইল ফোন হারায় গেলেও যেন আপনার ইয়েগুলো থাকে, আপনি একটা ছোটো অ্যাপ্লিকেশন বানাতে পারেন। একটা ফর্মে কি দিবেন, নাম দিবেন, টেলিফোন নাম্বার দিবেন, অ্যাড করবেন, সেভ থাকবে, অ্যাড করবেন, সেভ থাকবে। পরবর্তীতে কি হবে, সুবিধা হবে কি, যে আপনি যতগুলো এন্ট্রি দিয়ে রাখছেন সব পাবেন, আপনি আলাদা একটা জায়গায় পাবেন। এটা খুব ছোট একটা প্রজেক্ট হতে পারে এবং খুব মজার প্রজেক্ট হবে। কম্পিউটারে করবেন, ওয়েবে রেখে দিবেন, আপনি মোবাইল থেকেও এন্ট্রি দিতে পারবেন, আপনার মোবাইল থেকেও সেক্ষেত্রে এন্ট্রি দিতে পারবেন। খুব মজার একটা কাজ, খুব ছোট কাজ। এটাই আমরা প্রথম প্রজেক্ট করব। হ্যাঁ, যে আপনি মোবাইলে যেমন এন্ট্রি দিয়ে থাকে, মোবাইলের সমস্যা কি, চুরি হয়ে গেলে তো সমস্যা। তো ওই এন্ট্রিটা যদি আপনি আপনার মোবাইলে যদি নেট থাকে, মোবাইল থেকে আপনার সাইটে ভিজিট করে সাইটে যদি এন্ট্রি দিয়ে রাখেন, একজনের অ্যাকাউন্টের এন্ট্রি আবার আরেকজন দেখবে না, ওটাও আলাদা করা থাকবে। হ্যাঁ, তাহলে সুবিধা কী হবে, আপনার মোবাইল টোবাইল তখন ইম্পর্টেন্ট না, আপনি আপনার ল্যাপটপ থেকেও যদি ওই সাইটে ঢুকে দেখতে চান আপনার কী কী এন্ট্রি আছে খুঁজে পাবেন। মোবাইল থেকেও যদি সাইটে ঢুকে দেখেন, দেখতে চান, দেখতে পারবেন, যে কোনো জায়গা থেকেই দেখতে পারবেন যদি ওয়েবে থাকে। এই সুবিধাগুলা আছে। এই যে ইমেল ইউজ করেন, আপনি যে মেইল করেন কাউকে, যে বা আপনার কাছে যে মেইল আসে,
এটা তো একটা সেন্ট্রাল কোনো মেশিন, মানে আপনার তো এই মেশিনে থাকে না, আপনি যে কোনো জায়গা থেকে লগ ইন করলেই ভ্যালুগুলো পাচ্ছেন। কেন? এগুলা সেভ করা আছে একটা টেবিলে। যে কোনো জায়গা থেকে আপনি লগ ইন করেন না কেন ওয়ার্ল্ডের, আপনি আপনার মেইলের ইনফরমেশান ডেটাবেস থেকে রিড করে সে আপনাকে টেবিল আকারে দেখাচ্ছে যে এই মেলগুলো আপনার আছে। আপনি ক্লিক করে আবার তার ডিটেলসটা দেখতেছেন, তাই না? আমরা একটা কাজ করছিলাম, ওই যে কয়েকটা নিউজ ঢুকাইছিলাম, নিউজগুলো ডেটাবেস থেকে নিয়ে আমি লিস্ট আকারে দেখাইছিলাম। আবার নিউজটাতে ক্লিক করলে নিউজের ডিটেলসও দেখতেছিলাম। কনসেপ্ট কিন্তু সেম। মেইলের ক্ষেত্রেও তাই হয়, একটা মেইল একটা রেকর্ড, এক একটা মেইল এক একটা রেকর্ড। মেইলে ক্লিক করলে মেইলের ডিটেলসটা আপনি দেখতে পারেন। ওরা একটু ডিজাইনটা সুন্দর করে রাখছিল, আমরাও সময় করে ডিজাইন সুন্দর করলেই কাজ হয়ে যাবে। তো মাইএসকিউএল এগুলো আপনাদের পড়তে হবে। পড়ার জন্য মাইএসকিউএল কেন পপুলার, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মাইএসকিউএল পপুলার হচ্ছে এটা ফ্লেক্সিবল। আর কি ফ্লেক্সিবল কী জন্য বলতেছে ফ্লেক্সিবল, এটা মোটামুটি সব রকম অপারেটিং সিস্টেমেই চালানো সম্ভব। এই যে অপারেটিং সিস্টেমের নামগুলো দিচ্ছে, 5 বছর আগে এটা লিখছিল, এই 5 বছরে তো আরও সে রোবাস্ট হয়েছে। হ্যাঁ, আবার রোবাস্ট বলতে বুঝাচ্ছি এই 5 বছরে আরও ডেভেলপ হয়েছে না মাইএসকিউএল, সুতরাং আরও স্ট্রং হয়ে গেছে সে। হ্যাঁ, আবার শুধু যে অপারেটিং সিস্টেমেই চলে তা তো না, মাইএসকিউএল তো ডেটাবেস, এটাকে ইউজ করতে হলে ফ্রন্ট এন্ডে কাউকে না কাউকে থাকতে হবে। হয় এইচটিএমএল মানে পিএইচপি আপনার মোবাইল দিয়ে হয়তো মাইএসকিউএল ডেটা ঢুকাবেন, বা এসএমএস দিয়ে ঢুকাবেন, বা ওয়েবের একটা পেজ থেকে ঢুকাবেন ভ্যালুগুলো। তো আবার সেটা হতে পারে বিভিন্ন অ্যাপ্লিকেশন হতে পারে, হয়তো আপনি পিএইচপি দিয়ে কাজ করাবেন, অথবা রুবি অন রেলস, বা টিসিএল, বা পার্ল, বা জাভা, বা সি++, আপনি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও ব্যাক এন্ডে মাইএসকিউএল ইউজ করতে পারেন। তাহলে অনেক ফ্লেক্সিবল না, সবার সাথেই সে কাজ করতে পারে। ডেটাবেস হিসেবে যে কোনো অপারেটিং সিস্টেমেই আপনি ইউজ করতে পারেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আপনি ইউজ করতে পারেন। এবং মাইএসকিউএলের আবার বিভিন্ন স্টোরেজ ইঞ্জিন আছে। স্টোরেজ ইঞ্জিন কি এটাও আমরা জানবো। মাইএসকিউএলও ভ্যালু রাখার জন্য বিভিন্ন টেকনিক আছে। ওই যে আমি যে বললাম H2 ডেটাবেসের কথা, যে H2 ডেটাবেসটা মেমোরিতে থাকে, ওইটা একটা টেকনিক। সেই মেমোরিতে রাখলে সুবিধা হচ্ছে অনেক ফাস্ট হবে। মাইএসকিউএলও এরকম একটা ইয়ে আছে, মেমোরি। হ্যাঁ, মাইএসকিউএলও মেমোরি আছে, যে মাইএসকিউএলের ডেটাগুলো আপনি র্যামে রাখবেন, তাহলে অনেক ফাস্ট হবে। তো অনেক ধরনের স্টোরেজ ইঞ্জিনও মাইএসকিউএলে আছে। এই স্টোরেজ ইঞ্জিন আপনাদের ভালো করে জানতে হবে, এটার জন্য আলাদা চ্যাপ্টার আছে, আমরা জানবো। তাহলে প্রথম কথা হচ্ছে মাইএসকিউএল কেন পপুলার, কারণ সে অনেক ফ্লেক্সিবল। কীরকম ফ্লেক্সিবল, সে অলমোস্ট সব অপারেটিং সিস্টেমের সাথেই কাজ করতে পারে, ম্যাচ করে চলতে পারে। সে অলমোস্ট সব ইম্পর্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেই কাজ করতে পারে। এবং মাইএসকিউএলের অনেক ডেটাবেস ইঞ্জিন আছে, এই জন্যই সে পপুলার। সে পাওয়ারফুল। হ্যাঁ, এইগুলোর কারণেই পাওয়ারফুল। হ্যাঁ, এবং তার এন্টারপ্রাইজ লেভেল মাইএসকিউএল আছে। মাইএসকিউএলের আরেকটা সমস্যা, কয়েকদিন আগে মাইএসকিউএল কিনে নিছে হচ্ছে ওরাকল। ওরাকল জাভাকে কিনে নিছে না, নাকি জাভা ওরাকলকে কিনছে? ওরাকল জাভাকে কিনছে। হ্যাঁ, ওরাকল কিন্তু মাইএসকিউএলকেও কিনে নিছে। সুতরাং মাইএসকিউএল এখন আর ওপেন সোর্স নাই। মাইএসকিউএল কিন্তু ওপেন সোর্স ছিল। হ্যাঁ, কিন্তু ওরাকল যেহেতু কিনে নিছে, ওরাকল এখন আর মাইএসকিউএল ফ্রি দেয় না এখন। কিন্তু মাইএসকিউএলের ফ্রি ভার্সনটা এখনও আছে, নামটা চেঞ্জ হয়ে গেছে। নামটা চেঞ্জ হয়ে হয়েছে মারিয়া ডিবি। হ্যাঁ, আপনি জাম্প লেটেস্ট ভার্সন ইউজ করলে দেখবেন মাইএসকিউএল লেখা থাকে না, থাকে মারিয়া ডিবি। জাম্প যদি নতুন প্যাকেজটা ইনস্টল করেন, আপনি দেখবেন পিএইচপি, অ্যাপাচি, মাইএসকিউএল না লিখে লিখছে মারিয়া ডিবি। তো এটাই আর কি। মাইএসকিউএলের ফর্ক কেনার পরে নতুন শাখা প্রশাখা বের হয়েছে, যার নাম হচ্ছে মারিয়া ডিবি। মারিয়া ডিবিটা এখনও ওপেন সোর্স আছে। হ্যাঁ, তো আমরা আসলে মারিয়া ডিবি ইউজ করব। আমরা এটার সাথে, যদিও এখানে লেখা আছে মাইএসকিউএল, কিন্তু 3.2.2তে আসলে মাইএসকিউএল না, মারিয়া ডিবি ইউজ হয়। এটা আরেকটু ভালো বুঝতে পারবেন, এখানে
এখানে ড্যাশবোর্ড ছিল না, ড্যাশবোর্ডে ঢুকলে এই যে এখানে দেখায় কিন্তু আপনি যদি ইন্ডেক্সটাকে রিনেম না করতেন তাহলে অটোমেটিক ড্যাশবোর্ডেই ঢুকতো, তাই না? htdocs চালাইলে আমি ইন্ডেক্সটা রিনেম করার কারণে ড্যাশবোর্ডে ঢুকে না, কারণ আমার তো ফোল্ডার দেখার দরকার। আমি ইন্ডেক্সটাকে রিনেম করে জেড জেড এটা বানাইছিলাম। এটাতে ক্লিক করলে কিন্তু ড্যাশবোর্ডেই ঢুকায় দেয় আমাকে, তাই না? এখানে কিন্তু হেডার আছে, খেয়াল করেন। আপনারা কিন্তু হেডারের কোড এখন জানেন, আপনারা কিন্তু হেডারের কোড শিখছেন। কই ওটা কীভাবে জানি হয়ে গেছে, তাই না? হিডেন, ওটা কেন জানি হাইড হয়ে গেছে। এটা মেশিনের সমস্যার জন্য। এই যে এটার কোড যদি দেখেন, এই কোডটার সাথে কিন্তু আপনারা পরিচিত, এই কোডের সাথে। তার মানে ইন্ডেক্সকে চালালে কোন ফোল্ডারে ঢুকাই দিবে, এই জন্যই এটাই হয়। আপনি লোকাল হোস্ট চালাইলে যেহেতু ইন্ডেক্স অটোমেটিক রান করে, ড্যাশবোর্ডে ঢুকে যায়। আমি তো ইন্ডেক্স রাখি নাই, নাম চেঞ্জ করে দিছি, এটাকে এখন অটোমেটিক রান করাতে পারে না। হ্যাঁ, তো আপনাদের এই জাম্পের ভার্সনে কিন্তু মাইএসকিউএল নাই, আছে মারিয়াডিবি। যদিও এখানে নামটা এখনও মাইএসকিউএল লেখা আছে, এটাও হয়তো পরের ভার্সনে চেঞ্জ হয়ে যাবে। এটা মডিউল মারিয়াডিবি হওয়া উচিত। আচ্ছা, যাই হোক, তো এটাই মাইএসকিউএল এই কারণে পপুলার। একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, পাওয়ার, আর মাইএসকিউএলে এই ফিচারগুলো আছে যে সে ফুল টেক্সট ইন্ডেক্স করে এবং সার্চ করার জন্য। ইন্ডেক্সিং কি, হোয়াট ইজ ইন্ডেক্সিং? ইন্ডেক্সিং হচ্ছে শনাক্ত করার জন্য আপনি যেই করেন। আপনাদের বইয়ে শুরুতেই ইন্ডেক্স থাকে। আপনি 21 নাম্বার চ্যাপ্টারে যেতে চান, যদি ইন্ডেক্স না থাকতো তাহলে বইটা এইভাবে 21 নাম্বার কই, এইভাবে পাতা উল্টাইতেন, তাই না? ইন্ডেক্স থাকলে সুবিধা কি, পেজ নাম্বার দেখলেন, ওই পেজ নাম্বারে দুই একটা পেজ চেঞ্জ করি আপনি ওই পেজ নাম্বারে হয়তো চলে যেতে পারতেছেন। ইন্ডেক্স মানে এটাও কিন্তু আইডেন্টিফাই, এখানেও কিন্তু রেকর্ড আছে, খেয়াল করেন। ইন্ডেক্সও কিন্তু রেকর্ড, যে আপনি একটা নাম খুঁজতেছেন এবং ওই নামটা কোথায় আছে, অ্যাড্রেসটা এখানে আছে। তো ডেটাবেজের ক্ষেত্রেও তাই হয়। ডেটাবেজ যদি 2 লাখ 3 লাখ 5 লাখ বা 2 কোটি 3 কোটি 5 কোটি হয় রেকর্ড, তাহলে ডেটা খুঁজে পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হবে যদি ইন্ডেক্সিং করা না থাকে। ইন্ডেক্সিং আপনাকে কিছু করতে হবে না, ইন্ডেক্সিং অপশনই আছে, ওরাই খুঁজে বের করবে। মাইএসকিউএল নিজেই খুঁজে বের করবে, তার ভিতরে ভিতরে ইন্ডেক্সিং সে করে রাখে। হ্যাঁ, যেমন আপনি যখন প্রাইমারি কি তৈরি করেন, প্রাইমারি কি তৈরি করলে অটোমেটিক ইন্ডেক্সিং হয়ে থাকে, অটোমেটিক সে খুঁজে বের করে। সুতরাং ডেটা যদি খুব বেশি হয়, যারা বই মেনটেন করে, ডিজিটাল তো এখন সমস্যা না, অ্যানালগ যদি হয়, চিন্তা করেন একটা কোম্পানিতে 10,000 এমপ্লয়ি আছে, 10,000 এমপ্লয়ি, 10,000 ফাইল আছে। প্রত্যেক ফাইলে লেখা আছে যে এর ছুটি বকেয়া, এ আরও 10টা ছুটি নিতে পারবে। আরেকজনের ফাইলে লেখা আছে এ 8টা ছুটি নিতে পারবে, এ ছুটি আর নিতে পারবে না, 10টা ছুটি কাটায় ফেলছে। এখন ওই কোম্পানির কি নাই, কোনো ডেটাবেস নাই। এখন একজন ছুটির অ্যাপ্লিকেশন নিয়ে আসছে যে আমার ছুটি দরকার, তোমার আইডি কত, এটা ও এখন 10,000 থেকে খোঁজা শুরু করছে, ওর আইডি কই, ওর ফাইলটা কোথায় আছে। যদি না থাকে তাহলে ম্যানুয়ালি ফাইল খুঁজতে হবে, কিন্তু 10,000 ফাইল থেকে ওর ফাইলটা খুঁজে বের করে দেখতে হবে আগে ওর ছুটি আদৌ সে ছুটি নেওয়ার মতো অবস্থায় আছে কি না। ছুটি যদি পাওনা থাকে তাহলে হয়তো ছুটি দিল, ওই কাগজটাও রাখলো, আর একটা ছুটি মাইনাস করে কমাই দিল, তাই না? কাগজ একটা কাজ করতে তার হয়তো ঘন্টাখানেক লাগতে পারে, যেটা অফিসিয়াল সরকারি কাজে তো এরকম হয়, তাই না? যদি ডিজিটাল হইতো তাহলে কি হতো, আমি ওই লোকের আইডি যে আছে আইডিটা সার্চ করতাম, সার্চ করে আমি সাথে সাথে দেখে ফেলতে পারতাম। 1 ঘন্টা বনাম 20 সেকেন্ড হয়তো লাগতো। সে আইডিটা ফর্মে এন্ট্রি দিত, দেখাই দিত এর ছুটি এতগুলো ছুটি কাটাইছে, এই কটা পাওনা আছে। তাহলে 59 মিনিট 40 সেকেন্ড সেভ হইত, বুঝছেন? তো এগুলা করে কারণ মাইএসকিউএল ওই ইন্ডেক্স করে রাখে, আপনি তারা ব্যাকগ্রাউন্ডে করে রাখে আপনার জন্য।
সুবিধা, আপনাকে কিছু করতে হবে না। এই ফুল টেক্সট ইন্ডেক্সিং আবার মনে করেন না যে আপনাকে ইন্ডেক্স বানাইতে হবে, এগুলো কিছু করতে হবে না। কোয়েরি ক্যাশিং কি, যে আপনি প্রিভিয়াস যদি কোনো কোয়েরি করে রাখেন, যেই কোয়েরিগুলো ফ্রিকোয়েন্ট, গুগলও এই কাজটা করে। গুগল কি করে, সাপোজ বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ ধরেন কালকে হবে, খুব বেশি কালকে বাংলাদেশ ইন্ডিয়া রেজাল্ট, স্কোর কার্ড, এগুলা দিয়ে কিন্তু খুব বেশি সার্চ হয় যখন ম্যাচ চলে। যেগুলা বেশি সার্চ হয় এগুলা ক্যাশ করে রাখি। ক্যাশ করা মানে কি, ক্যাশ করা মানে তো আপনাদের বোঝা উচিত, কারণ অলরেডি আমরা ক্যাশ আরএসএসকে ক্যাশ করছি, তাই না? তাড়াতাড়ি তাহলে রেজাল্ট পাওয়া যাবে। আরএসএসকে 2 দিন আগেই ক্যাশ করছি, এবং কতক্ষণ ক্যাশ থাকবে এটাও আমরা বলছি, তাই না? তো কোয়েরিগুলা ফ্রিকোয়েন্ট যেসব কোয়েরি হয়, গুগল.com যে আপনি ইউজ করেন, এখানে যে কোয়েরি করি পুরো ওয়ার্ল্ড থেকেই সব কিছু কোয়েরি হয়, তাই না? যদি আমেরিকায় কালকে নির্বাচন হয় তাহলে খুব বেশি কোয়েরি হবে ইউএসএ ইলেকশন দিয়ে। তো কমন যে তারা যেসব কোয়েরি দেখে যে রিসেন্ট হচ্ছে বা ফ্রিকোয়েন্ট হচ্ছে, ওগুলো ক্যাশ করে রাখে। মাইস্কিলও এই কাজটা নিজে নিজে করে, সে কোয়েরি ক্যাশ করে। কোয়েরি ক্যাশ করলে আপনি রেজাল্ট ফাস্টার পাবেন। আপনি বিক্রয়.com-এ ঢুকতেছেন, তো বিক্রয়.com-এ ঢুকলে প্রথমেই তো সবাই ইন্ডেক্স পেজেই ঢুকবে, তাই না? সাপোজ সকল বিজ্ঞাপনে যদি ক্লিক করেন, এই কয়টাই তো সব ইউজাররা দেখবে না? তাহলে এই পেজটা যদি তারা ক্যাশ করে রাখে তাহলে তাদের জন্য অনেক সুবিধা, এবং রাখছে তারা আসলে, বুঝছেন? হয়তো 5 মিনিট পরে আবার নতুন করে ক্যাশ করবে। তাহলে সুবিধা কি, এই 5 মিনিটে যদি 2 লাখ হিটও পড়ে, আর নতুন করে ক্যাশ হবে না। হ্যাঁ, 1 2 এই দুটো এরকম মনে হচ্ছে কাঠি দিয়ে রাখতে হবে, যে ইয়ে করতো না মিস্টার বিনে, কাঠি লাগায় রাখতে হতো যে। আবার টম এন্ড জেরি কি করে, চোখ বন্ধ করে এখানে এঁকে দেয়, হ্যাঁ চোখ খুলে আসে, তারপর এইভাবে খালি মাথাটা মাঝে মাঝে ঝাঁকায়, ঘুমও ভালো হয়, আবার স্যারও বুঝতে পারে না। এই দুজনের এই ঘটনা হয়েছে। হ্যাঁ, এদের প্রিন্ট করে নিয়েন, 2টা গোল গোল চোখ লাগাই নিয়েন, যখন ঘুম আসবে হ্যাঁ খুলে রাখবেন। 5টা 23 বাজে এখনো ব্রেক দেয় নাই, আপনারাও তো কিছু বলেন না, আজব ব্যাপার। ঠিক আছে, ব্রেক নেন।